নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। যারা 2011 সালে তৃণমূলের প্রার্থী সূর্যকান্ত অট্টকে হারানোর লক্ষ্য নিয়ে হারিয়েছিলেন, তারা আবার 2026 সালে হারাবেন না তো? এই প্রশ্ন দেখা দিল শুক্রবার নারায়ণগড় ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলনী সভা থেকে। এদিন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী মূলত 2026 সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে করা হয়েছিল। ব্লকের প্রতিটি বুথের 7 জন করে কর্মী হাজির হয়েছিলেন। হাজির ছিলেন রাজ্য ও জেলার নেতারা। আর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তার পরাজয়ের জন্য দলের কর্মীদের দায়ী করলেন, তা ফের একবার জানিয়ে দিলেন। বর্তমানেও তার পাশের চেয়ারে ডানে বামে যারা রয়েছেন তারাও বর্তমানে তার বিরুদ্ধে সরব হচ্ছেন গোপনে। আর নেতার নাম করে দেদার তোলা আদায় তো রয়েছেই। এদিন বিজয়া সম্মেলনীর মঞ্চে বিধায়ক কর্মীদের সজাগ থাকার কথা বললেও নারায়ণগড় ব্লক জুড়ে দলের বিক্ষুব্ধ গোষ্ঠী মাথাচাড়া দিয়েছে। তারাই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে তাই প্রচার করছেন। আর যারা বিধায়ক কার্যালয় থেকে বিধায়কের ক্ষতি করার চেষ্টা করছে তারা চিহ্নিত থাকলেও কিছু বলা হচ্ছে না। বেশ কিছু পুরনো কর্মীদের বক্তব্য, বর্তমানে সিপিএমের এককালের হারমাদরা যদি দলের প্রথম শ্রেণীতে থাকে তাহলে পুরনো দিনের কর্মীরাও পিছনের সারিতে থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তার ছাত্র জীবন থেকে শুরু করে বাম জমানায় কিভাবে দলটা করেছিলেন তার ব্যাখ্যা করেছেন। কিন্তু বর্তমানে যারা দল করছেন, পদ পেয়েছেন, তারা যে শুধুমাত্র কাটমানি আর নিজের সুযোগ সুবিধা আর দাদার লোক বলে লোককে ভয় দেখিয়ে তোলা আদায় ছাড়া আর কিছু নয়, তা বারে বারে প্রমাণিত হয়েছে। যাকে বেশি প্রশ্রয় দিয়েছেন তারাই ফুলে ফেঁপে ঢোল হয়ে গিয়ে বর্তমানে বিধায়কের বিরোধিতা করছেন। প্রকাশ্য রাস্তায় মাইক ধরে বিধায়কের বিরুদ্ধে সরব হচ্ছেন। আর বর্তমানে বেশ কিছু নেতা নিজেদের দলের সর্বেসর্বা ভেবে সেই কাজ করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। সেই সমস্ত শহীদ পরিবারকে সম্মানিত করছেন সম্মানভাজন বিধায়ক মহোদয়। উপস্থিত রয়েছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, শ্রীমতী রীনা হাজরা, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। শ্রীমতী শিবানী পাল, শ্রীমতী শঙ্কর ও শ্রীমতী রীনা হাজরা, তাদের উদ্দেশ্যে আপনারা সকলে তারা তাদের আমি তাকে বরণ করলাম, সম্মান দিলাম আমাদের ব্লকের থেকে। উনি চিত্তরঞ্জন পালের স্ত্রী। 2002 সালে গ্রাম দখলের সময় কৌশলটা কোথায় কাউসারটা এসো, আমরা গ্রাম দখল হচ্ছে কৌশলটা, আমরা সবাই মানুষজনকে প্রতিরোধ করছি যাতে তার বন্দুকের লং রেঞ্জের বন্দুকের সামনে কেউ না যায়। কিন্তু চিত্তদার নিরীহ মানুষ, সে নিজে জানতো না যে তাকে তার মৃত্যুবরণ হবে। তিনি বাড়ি থেকে বেরিয়েছেন, 2 বছর হল। গুলিতে তার গোটা শরীরটা খাঁজা হয়ে গেল। রক্তাক্ত অবস্থায় আমরা তাকে তুলে নিয়ে হসপিটালে এলাম। আমার মনে আছে তিনি ঠাকুরদাতে যখন পৌঁছেছেন তখন তার আমার দুটো হাত ধরে বলেছিল, সূর্যদা আমি বাঁচবো তো? আমি অনেকবার সভাতে বলেছি, কিন্তু আমি বলেছিলাম তিনি প্রথমে বাঁচবেন। সেই যন্ত্রণা, সেই কষ্ট উনি যেমন বহন করছেন, আমরাও চাক্ষুষ কাউসারবাবু, আমরা যে লড়াইটা আমরা সে সময় লড়েছিলাম, সে চোখের জল আজ ভোলা যায় না। সেই মানুষ তার মৃত্যু বহুদিন কষ্ট পেয়েছিলেন তার মেয়েটার একটা চাকরির জন্য। আমি তার মেয়েটাকে এই বছর 2024-এ আমি একটা চাকরি করে দিচ্ছি আমার বিধায়ক কোটার পদ্ধতি। আমি খুব খুশি হয়েছি। এই মানুষগুলোকে ভোলা যায় না, বহু রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস। আমাদের ইন্ডোর স্টেডিয়ামে তিনি ডেকেছিলেন। তো সেখানে তিনি বলেছিলেন আমাদের ভোটার লিস্ট নিয়ে তিনি বলেছিলেন আমাদের ভোটার লিস্টটা সবাই করে আমাদের ঠিক করতে হবে। সুতরাং একটার পর একটা কেন্দ্র সরকার যেভাবে অর্থনৈতিক অবরোধ থেকে শুরু করে যেভাবে নির্বাচনে 2021 নির্বাচনে যেভাবে সেন্ট্রাল বাহিনী থেকে শুরু করে ইডি সিবিআই থেকে যেভাবে অবরুদ্ধ করেছিল, তাকেও দেখতে তারা দেখলো যে
আদিবাসী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্য সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার ভারত জাকাত মাঝি পরগনার পক্ষ থেকে বেলদা শহরে মিছিল ও পথসভা করলেন। এই সভায় বক্তব্য রাখেন ভদ্র, হেমব্রম সহ প্রমুখ নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। আদিবাসী ছাত্রীদের উপর রাজ্য জুড়ে নানাভাবে অত্যাচার চললেও এই রাজ্যের পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তিনি দাবি করেন। সামাজিক সংগঠনের কর্মীকে থানায় আরে আদিবাসীকে করলে আরে আদিবাসীকে করলে আরে এই আগুনে পুড়বে কারা আরে এই আগুনে পুড়বে কারা আরে জাহের গঙ্গা ছিড়বান আরে জাহের এই আগুনে পুড়বে কারা আরে জাহের গঙ্গা ছিড়বান আরে আদিবাসীকে করলে अरे जाहिर होगा क्यों अरे जाहिर होगा क्यों अरे रामपुर हटा आदिवासी जाति के दर्शक को आलोचना जवाब चाहिए আমাদের মুলুক জগপারগানা বাবা রামচন্দ্র টুডু বক্তব্যে জানাচ্ছিলেন বিধায়ক নাকি তাকে সময় দিতে পারবেন না ডেপুটেশন নেওয়ার জন্য। যদি তাই হয় তার উদ্দেশ্যে কিছু কথা বলার ইচ্ছে তো অবশ্যই থাকবে। আজকে আমি একটা অনুষ্ঠানে ওনার বক্তব্য শুনছিলাম। ওনার এই লড়াই সংগ্রামের সাথী কয়েকজন মানুষ বিরোধী দলের হাতে আক্রান্ত হয়েছেন, তারা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং তাদের পরিবারের জায়গায় তিনি দাঁড়িয়ে দুজন আদিবাসী মানুষদের কাছে দাঁড়িয়ে তাদেরকে চাকরির বন্দোবস্ত করে দিয়েছেন। খুব ভালো কথা, কিন্তু মান্না অঞ্চল থেকে যারা এসেছেন তারা আমাকে সবাই জানালেন যে মান্না অঞ্চলের যে লোকটি তৃণমূল কংগ্রেসের হয়ে জীবন বিসর্জন দিয়েছেন তার নাম শম্ভু হাসদা, তার পরিবারের জন্য কিন্তু এমএলএ আজকে কোনো কিছু চাকরি বাকরি দেওয়ার কথা বিবেচনা করতেই পারেননি। তাহলে কি শুধুই কি আপনার প্রেম ও আদিবাসীদের জন্যই থাকলো? আদিবাসীদের বেলায় কি কোনো আপনার কোনো প্রেম নাই? আপনার যে আদিবাসীদের জন্য কোনো প্রেম নাই তার প্রমাণ বেলদা সুপার স্পেশালিটিতে কতজন ক্যাজুয়াল স্টাফ নিয়োগ হয়েছে। কাইন্ডলি জানাবেন কি বিধায়ক সাহেব, এই বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে যতজন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছেন তার মধ্যে কতজন আদিবাসী রয়েছে? আমাদের কাছে যে তথ্য রয়েছে শুধুমাত্র একটি মহিলাকে ওখানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে আদিবাসী। তাও আপনার সহকর্মী মিহির বাবুর দুঃখ মোচন করার জন্য তাকে আপনি দিয়েছেন সুযোগটা। আর সারা ব্লকে প্রায় 70 থেকে 80 জন কর্মী নিয়োগ করেছেন, সেখানে একজন ব্যতীত বাকি সবাই কিন্তু আদিবাসীরা চাকরি পেয়েছে। এই হচ্ছে আপনার আদিবাসী প্রেম। আগামী ডিসেম্বর মাসের মধ্যে 16টা অঞ্চলে যদি 32 জন আদিবাসীকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগপত্র যদি এমএলএ সাহেব ব্যবস্থা করতে না পারেন তাহলে সমস্ত আদিবাসী আগামীকাল থেকে আপনাকে বিসর্জন দেবে। বাংলাতে যে নিয়োগগুলো চলছে আড়ালে আবডালে, সেই নিয়োগগুলো যে মেরিট লিস্ট প্রকাশিত হয় সেই মেরিট লিস্টের নাম দেখানো হয় না। তার কারণ কি না, মেরিট লিস্টের নাম হলে বোঝা যাবে কোনটা আসল এসটি কোনটা নকল নয়।
কন্যা সন্তান জন্মগ্রহণ করায় তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে নাকি মৃত সন্তান প্রসব করার ফলে তা পুকুরে ফেলে দেওয়া হয়েছে তা সঠিকভাবে না জানা গেলেও শুক্রবার সকালে কেশিয়াড়ি থানার নছিপুর বিষ্ণুনগর এলাকায় একটি পুকুরে এলাকাবাসী দেখতে পান একটি মৃত শিশুকন্যা ভাসছে। তখন তারা কেশিয়াড়ি থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে কেশিয়াড়ি হাসপাতালে নিয়ে যান। তবে কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে। উল্লেখ থাকে, কন্যা সন্তান জন্মানোর ফলে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে না অবৈধ সন্তান প্রসব করার ফলে এই ঘটনা তা পরিষ্কার নয়। তবে কোথা থেকে এলো তার তদন্ত করছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হল নারায়ণগড় থানার এক পুলিশ কর্মীর। জানা গেছে, বৃহস্পতিবার রাতে মোটর বাইক নিয়ে মেদিনীপুর যাচ্ছিলেন। পথিমধ্যে মোহনপুর ব্রিজের আগে ঘটে দুর্ঘটনা। তবে কোনো গাড়ির পেছনে ধাক্কায় তার মৃত্যু হয়েছে। রাতে এলাকাবাসী দেখতে পান রাস্তার মধ্যে পড়ে রয়েছেন। পরে খড়গপুর লোকাল থানার পুলিশ দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দ্রুত গতিতে বাইক কন্ট্রোল করতে না পেরে এই ধরনের দুর্ঘটনা বলে দাবি এলাকাবাসীর। মৃত পুলিশ কর্মীর নাম অর্পণ জানা, বয়স 32 বছর, বাড়ি ঝাড়গ্রামের ল্যাঙ্গামারা এলাকায়। তিনি NVF পদে নিযুক্ত ছিলেন। বুধবার রাতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা মিলল বিরল দৃশ্যের। নয়াগ্রামের শরীপুরা লাগোয়া কেন্দুবনি জঙ্গলে প্রায় 10 ফুট লম্বা এক অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় শতাধিক মানুষের। গ্রামবাসীরাই সাপটিকে প্রথম দেখতে পান এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলিতে, শরীপুরা, ডোকরা ও বালিগেড়িয়ায়। তবে পরে স্থানীয়দের উদ্যোগে অজগরটিকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, ছোট্ট জঙ্গলে এত বড় অজগরের হঠাৎ উপস্থিতি সত্যিই রহস্যজনক। কোথা থেকে এসে এখানে ঢুকলো সাপটি, সেই প্রশ্ন ঘুরছে সবার মনে। এদিকে ঘটনার পর থেকে গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি ও দাঁতন সংগঠনের পক্ষ থেকে মহকুমা শাখার একাদশ ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে বেলদা গান্ধী পার্কে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেন। এদিন বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পকলা তুলে ধরেন। সম্মেলন আমরা করি আমাদের গণতান্ত্রিক নিয়ম নীতি মেনে করি। আজকের যে কঠিন পরিস্থিতির পর দাঁড়িয়ে আমাদের প্রিয় সভাপতি বলছিলেন যে একটা কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আজকে যে আক্রান্ত আমরা সকলেই, সাধারণের যে শিক্ষা ব্যবস্থাটা আক্রান্ত। আমরা আমাদের শুধু পেশার দাবি দাওয়া নিয়ে আন্দোলন করি না, আমরা আমাদের সম্মেলনে পেশার দাবির সাথে সাথে সামগ্রিক শিক্ষার উপর যে আক্রমণ, কোন পদ্ধতিতে সকলের জন্য শিক্ষা, যে শিক্ষার যে আক্রান্ত সাধারণ বাড়ির ছেলে মেয়েদের আজকে যে শিক্ষার সুযোগ নেই, সরকারি ব্যবস্থাপনায় আজকে যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গেলেন, আমরা আমাদের সম্মেলনে এই সমস্তগুলো আলোচনা করব। আক্রমণ, সে আক্রমণকে দাঁড়িয়ে সমাজের মধ্যবিত্ত অংশের মানুষ হিসাবে আমরা কতটা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমরা যাতে কাজকর্মগুলো করতে পারি, সেগুলো আমাদের সম্মেলন। এবং বৌদ্ধিক ক্ষেত্রে আক্রমণটা হচ্ছে, এই ক্ষেত্রটা অনেক সময় অনুল্লেখিত থেকে যাচ্ছে। বৌদ্ধিক ক্ষেত্র, দ্য ইন্টেলেকচুয়াল ফিল্ড, কারণ এটা মানুষকে পরিচালিত করে। আমার চিন্তা, আমার ভাবনা, এই যে ধরুন আমরা খড়গপুরে ঠিক করলাম, আর আমরা মেদিনীপুর শহরের জেলার নেতৃত্বরা এখানে আমরা আছি, তারা ঠিক করলাম যে বেলদার উপর চাপিয়ে দেওয়া হবে, চলো ভাই অমুক সন্ধ্যায় তোমরা অনুষ্ঠান করবে। ব্যাপারটা তো তা নয়। আমরা আমাদের চিন্তাটাকে সঞ্চারিত করেছিলাম যে আমরা একটু নতুন পথে হাঁটতে চাইছি। এতদিনের চেনা শোনা, চেনা জানা সম্মেলনের জন্য যে প্রস্তুতি, সেসব তো আছেই, কিন্তু আমরা একটু সম্মেলনের যে দিশা
সম্মেলনের আয়োজনের জন্য আমাদের যে চিন্তা, যে ভাবনা, আগামী 3 বছরে কিভাবে পথ দেখাবে আমাদের জেলায় নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মতো একটা ঐতিহ্যশালী 105 বছরের শিক্ষক সংগঠন, সে তো কেবলমাত্র একটা দিন 6-7 ঘন্টার জন্য কিছু শিক্ষক সমাবেশ করবে আর সম্মেলনের বার্তা দেবে, তা তো হতে পারে না। সমাজ বার্তাগুলোকে পৌঁছে দেওয়া যায়, তারই ভাবনা থেকে এই অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রী সম কয়েকজন, তার সভাপতি সম্মানীয় সুজিত বাবুকে 2-1 কথার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানে তাৎপর্য। ননী গোপাল বাবু। আমাদের ক্লাসরুমগুলো ছাত্রছাত্রীদের আগে যে ভিড় দেখা যেত, এখন ক্লাসরুমগুলো আজকে ভিড় নেই। আজকে শিক্ষকদের একটা অংশ তারা আজকে নেই আমাদের কাছে, এবং অনেক শূন্যপদ স্কুলগুলোতে। কীভাবে স্কুলগুলো চলছে আপনাদের অভিজ্ঞতা আছে, আমি সে বিষয়ে বেশি বলবো না। স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি, কেচি টুয়ে পড়ি আমি, ব্যাগেতে বই ভরি। 1, 2, 3, 4, 5, 6, 18, 19, 20 বইয়ের পাতায় বন্দি বাতাস, সুযোগ কোথায় ওরে? স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি, স্বপ্ন গেছে চুরি আমার। নালিশ জানাই কাকে? হয় বুকে সাপ, চুরি গলা, দুঃখ জানাই মাকে। মানুষকে কর লেখাপড়ায় দেখাও বাহাদুরি, স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উঠোনে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। এধায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মারিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার তার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।